আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের হচ্ছে এখানে দেখো 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা। তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর দাগে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি 1 × 6 = 6। একের দাগে অধিবর্ষের বছরটি হলো 1996, 1994, 1998 না 1990 খ্রিস্টাব্দ। তো অধিবর্ষ কোনগুলো, যেগুলোকে যে সমস্ত সালগুলোকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তো এখানে দেখো সবগুলোকে কিন্তু ভাগশেষ থাকবে। এখন 1996কে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো এটা হচ্ছে আমাদের অধিবর্ষ হবে 1996 সালটা। এরপর কোনো একটি স্থানের অক্ষাংশ দেওয়া আছে 12 ডিগ্রি উত্তর হলে স্থানটি যে গোলার্ধে অবস্থিত তা হলো পূর্ব, পশ্চিম, উত্তর না দক্ষিণ। তো এখানে কি বলা হচ্ছে 12 ডিগ্রি উত্তর দেওয়া আছে তার যে অবস্থান সেটা। তো 12 ডিগ্রি উত্তর মানে কি, এটা উত্তর গোলার্ধেই হবে। তো উত্তর হবে আমাদের ঠিক আছে, এটা উত্তর গোলার্ধে হবে। এরপর 3 নম্বর ভূগোলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উপবৃত্ত, পূর্ণবৃত্ত, অর্ধবৃত্ত না সরলরৈখিক। তো ভূগোলকে অঙ্কিত প্রত্যেকটি যে দ্রাঘিমা রেখা সেগুলো হচ্ছে কি অর্ধবৃত্ত। এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো গঙ্গা নদী, নর্মদা নদী, লেনা নদী না মেনাম নদী। তো এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হচ্ছে লেনা নদী। 5 নম্বর এশিয়া মহাদেশের এই হ্রদটি আকার আয়তনে সাগরের ন্যায় সুবৃহৎ এবং স্থলভাগ দ্বারা বেষ্টিত। হ্রদটির নাম চিল্কা হ্রদ, কাস্পিয়ান হ্রদ, মরু সাগর না বৈকাল হ্রদ। উত্তর লিখবে কাস্পিয়ান সাগর। অধিবর্ষ বছরে দিনের সংখ্যা কত হয়? 360, 66 না 65? তো 366 দিন হয়, একদিন বেশি হয়। যে বছরে অধিবর্ষ হয় 28 দিন হয়, অর্থাৎ যে ফেব্রুয়ারি মাসটা 28 দিন থেকে 29 দিন করা হয় আর কি, এবং বছরটা হয় 366 দিনের। 7 নম্বর দেখো পৃথিবীর ছাদ বলা হয় হিমালয়, পামির মালভূমি না আন্দেজকে? তো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পৃথিবীর অনসুর অবস্থান দিনটি হলো 4 জুলাই, 5 আগস্ট না 3 জানুয়ারি? উত্তর হবে 3 জানুয়ারি, এটা হচ্ছে অনসুর অবস্থান। পরের প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে, যে কোনো 4টি 1 × 4 = 4। তো প্রথমে 2-1 প্রশ্ন। এখানে বলা হচ্ছে কোনো বস্তুর ওপর সমস্ত দিক থেকে বায়ু চাপ দেয় না, ঠিক না ভুল? তো কোনো বস্তুর উপর সমস্ত দিক থেকে কিন্তু বায়ু সমানভাবে চাপ দেয়, তার জন্য এটা ভুল হবে। এরপর বায়ুর জলীয় বাষ্পের পার্থক্য হলো বায়ু প্রবাহের প্রধান কারণ, এটা ঠিক না ভুল? এটা হবে ভুল। তারপর এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি, এটা ঠিক হবে। তারপর পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত, এটা লিখবে ভুল। নেক্সট হচ্ছে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কোনটি? এখানে উত্তর লিখবে টোকিও। ইয়োকোহামা হচ্ছে জাপানের শ্রেষ্ঠ শিল্প। তারপর হচ্ছে কোন তারিখে কর্কট সংক্রান্তি বলা হয়? উত্তর লিখবে 21শে জুন তারিখে কর্কট সংক্রান্তি বলা হয়। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 2টি। 2 × 2 = 4। 3-এর প্রশ্ন কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন? 21শে জুন উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখার উপর, অর্থাৎ 23.12 ডিগ্রি এর উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং এই দিন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত হয়। এই তারিখকে কর্কট সংক্রান্তি বলে। ছায়াপথ কাকে বলে? রাতের অন্ধকার আকাশে উত্তর গোলার্ধে উজ্জ্বল দীপ্ত দীর্ঘপথের মতো যে তারকা রাশি দেখা যায় তাকে ছায়াপথ বলে। ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি। কোটি কোটি নক্ষত্রের মধ্যে সূর্যও এ ছায়াপথে অবস্থান করছে। এরপর দেখো 3 নম্বর সৌর বছর কাকে বলে? তো সৌর বছর কিনা নিজের মেরুদণ্ডের বা মেরুরেখার উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে করতে সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে বা সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই সময়কালকে সৌর বছর বলেন। সূর্যকে ভিত্তি করে পরিক্রমণের সময় অনুসারে এই সময়কাল নির্ধারিত হয় বলে একে সৌর বছর বলে। বিষুব বলতে কি বোঝো? বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর বিষুব রেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়, এই ঘটনাকে বিষুব বলে। উত্তর গোলার্ধে 21 মার্চ তারিখটি মহাবিষুব ও 23 সেপ্টেম্বর তারিখটিকে জলবিষুব বলে। তারপর হচ্ছে 3-5 দাগের প্রশ্ন পর্বত গ্রন্থি কাকে বলে? অনেকগুলি সুউচ্চ পর্বতমালা বিভিন্ন দিক থেকে এসে একত্রে যে অঞ্চল মিলিত হয় তাকে পর্বত গ্রন্থি বলে। উদাহরণ হচ্ছে এশিয়া মহাদেশের 2টি উল্লেখযোগ্য পর্বত গ্রন্থি হলো পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি। তারপর হচ্ছে সমচাপ রেখা কাকে বলে? নির্দিষ্ট সময়ে সমুদ্রতলের সাপেক্ষে ভূপৃষ্ঠের একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিকে আবহাওয়া মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্লেশ রেখা বলে।
4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 3 × 2 = 6। উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো উচ্চচাপ আর নিম্নচাপের মধ্যে পার্থক্য হচ্ছে উচ্চচাপে কী হয়, বায়ু শীতল ও ভারী হয়ে নিম্নগামী হলে উচ্চচাপের সৃষ্টি হয়, আর বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে নিম্নচাপের সৃষ্টি হয়। এরপর উচ্চচাপের বায়ু নিম্নগামী হয় আর নিম্নচাপের বায়ু ঊর্ধ্বগামী হয়। উচ্চচাপের কেন্দ্র থেকে বায়ু চারিদিকে ছড়িয়ে পড়ে, এই বায়ুর গতিবেগ কম, আর নিম্নচাপ কেন্দ্রের দিকে চারপাশের নিম্নচাপ কেন্দ্রের দিকে চারপাশের বায়ু ছুটে আসে, এই বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। 4 2 নম্বর সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। তো সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হচ্ছে, 1 নম্বর, এতে বায়ু চাপের পরিমাণ সমুদ্রতলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয়। 2 নম্বর, বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে সাধারণত বায়ুচাপ 980 মিলিবার থেকে 1050 মিলিবার পর্যন্ত দেখা গেছে। সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। এগুলো হচ্ছে সমচাপ রেখার বৈশিষ্ট্য। এরপর বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কী? তো বায়ুর উষ্ণতা বায়ুর চাপের পার্থক্যের প্রধান কারণ। সূর্যতাপে বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে ও পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে, ফলে উষ্ণ বায়ু হালকা ও প্রসারিত হওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও কমে। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুচাপ বাড়ে। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি ও উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। তারপর দেখো 4 নম্বর হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। তো এখানে দেখো উত্তর লিখবে, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য কি? 1 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত, আর দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বর, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলির দৈর্ঘ্য অক্ষরেখাগুলির দৈর্ঘ্য হচ্ছে নিরক্ষরেখার দিকে ক্রমশ কমতে থাকে, আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয়। পরের প্রশ্ন 5 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে, যে কোনো দুটি। 5 × 2 = 10। এখানে প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এশিয়া মহাদেশের উত্তরে সমতল ভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও। তো এশিয়ার উত্তরের সমভূমি অঞ্চলটি পৃথিবীর বৃহত্তম সমভূমি। এই সমভূমির সাধারণ ঢাল দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে দেখা যায়। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলটি 3 ভাগে বিভক্ত, যথা 1 নম্বর এ হচ্ছে তুরানের নিম্নভূমি। আরল সাগর ও কাস্পিয়ান সাগর সংলগ্ন নিম্নভূমি হলো তুরানের নিম্নভূমি। এই নিম্নভূমির কোনো কোনো অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে 8 থেকে 10 মিটার উঁচু। এরপর হচ্ছে নাম্বার বি, সাইবেরিয়া সমভূমি। এশিয়ার উত্তরে ওব, লেনা ও ইনিসি নদীর পলি সঞ্চিত হয়ে ও হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সাইবেরিয়া সমভূমির উৎপত্তি। এটি পূর্বে ইনিসি নদী ও পশ্চিমে ইউরাল পর্বতের মাঝে অবস্থিত। সমভূমির গড় উচ্চতা প্রায় 20 মিটার। নাম্বার সি, সাইবেরিয়ান সিল্ট। ইনিসি নদী থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত বিস্তৃত প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমির সামান্য তরঙ্গায়িত ভূমিকে সাইবেরিয়ান সিল্ট বলে। 5 2 নম্বর, এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখন। তো উভয় গোলার্ধে 30 থেকে 45 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত এশিয়ার দেশসমূহে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, নাম্বার এ, এখানে গ্রীষ্মকালে উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। নাম্বার বি হচ্ছে শীতকালীন উষ্ণতার প্রসার 6 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 75 সেন্টিমিটার। পশ্চিমা বায়ু প্রভাবে শীতকালে অধিকাংশ বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। তারপর হচ্ছে ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করেন। তো ইয়াংসি অববাহিকা চীনের ঘনবসতিপূর্ণ অঞ্চল, কারণ নাম্বার এ, অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতলভূমি হওয়ায় জীবনধারণের জন্য আদর্শ। নাম্বার বি, এই অববাহিকাটি উর্বর ও নবীন পলিমাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। নাম্বার সি, মনোরম জলবায়ু কৃষি ও শিল্পোন্নতিতে বিশেষভাবে সাহায্য করেছে। নাম্বার ডি হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য শিল্পের বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধি অঞ্চলটিকে জনবহুল অঞ্চলে পরিণত করেছে। নাম্বার ই হচ্ছে অভ্যন্তরীণ নদীপথ, বন্দরের সুবিধা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ফলে এখানে ঘনবসতি গড়ে উঠেছে। এরপর 5-4 প্রশ্ন হচ্ছে, 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় কেন? তো 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবী তার কক্ষপথে এমন অবস্থানে থাকে যে সূর্যরশ্মির ঠিক নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ বেশি দেয়। এরূপ অবস্থায় দুই মেরুর কোনোটিই সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে না। ছায়াবৃত্ত নিরক্ষরেখা সহ সমস্ত অক্ষরেখাকে সমান দুটি ভাগে বিভক্ত করে, ফলে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর বছরের এই দুটি দিন সুমেরু থেকে কুমেরু পর্যন্ত
পৃথিবীর অর্ধাংশ আলোকিত হয় এবং বাকি অর্ধাংশে অন্ধকার থাকে। তাই পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়। সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী সকাল 6টায় সূর্য ওঠে এবং সন্ধ্যে 6টায় সূর্য অস্ত যায়। নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন আমাদের রয়েছে পাঁচের দাগের প্রশ্ন। এশিয়ার, এখানে তোমাদের কয়েকটা বেশি প্রশ্ন দিয়েছি, তোমাদের 2টি প্রশ্ন পরীক্ষা লিখতে হবে, ঠিক আছে? তো এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য লেখো। তো দেখো উত্তর লিখবে, এশিয়ার দক্ষিণ বাহিনীর নদীগুলি হলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেকং, মেনাম, ইরাবতী, টাইগ্রিস, ইউফ্রেটিস প্রভৃতি। এই নদীগুলির বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, এশিয়ার দক্ষিণ বাহিনীর নদীগুলি মধ্যের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি। নাম্বার বি হচ্ছে নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট এবং মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। নাম্বার সি, বর্ষাকালে নদীর নিম্ন গতিতে বন্যা দেখা যায় নদী। নাম্বার ডি হচ্ছে নদী অববাহিকা ঘনবসতিপূর্ণ। নাম্বার ই, নদীপথ নৌ পরিবহনযোগ্য ও জলসেচের কাজে লাগে। নাম্বার এফ, নদী মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে। তো এইগুলো হচ্ছে এশিয়ার দক্ষিণ বাহিনী নদীর বৈশিষ্ট্য। তো দেখো এই ভিডিওতে তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও। এর আগের যে 3টি সেট আমি দিয়েছি সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, 4টি সেট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। এর মধ্যে থেকে তোমাদের সাধারণত প্রশ্ন আসে, ঠিক আছে? এবং এই সমস্ত প্রশ্নদের পিডিএফ আমাদের অ্যাপের মধ্যে রয়েছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো থাকবে, চাইলে নিতে পারো তোমরা সেখান থেকে। প্রথমে অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নিয়ে রেজিস্টার করবে, তারপর লগ ইন করার পর তোমরা সেখানে পেইড কোর্স নিতে পারো বা সেখানে যে অ্যাপের মধ্যে যে ফ্রি কোর্সও কিছু দেওয়া আছে সেগুলো চাইলে তোমরা ব্যবহার করতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।